আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চারাস সিনেমা ইন দ্য হার্ট অফ দ্য সি নিয়ে। এটি একটি উত্তাল সমুদ্র অভিযানের গল্প, যেখানে একদল নাবিক মুখোমুখি হয় এক ভয়ঙ্কর তিমির সাথে এবং তাদের বেঁচে থাকার জন্য নির্ভর করতে হয় নিজেদের সাহস, বুদ্ধিমত্তা এবং একতার উপর। কিন্তু প্রশ্ন হলো, তারা কিভাবে এই বিপর্যয় কাটিয়ে উঠবে এবং এই অভিযান তাদের জীবনে কী ধরনের পরিবর্তন আনবে। সেই শ্বাসরুদ্ধকর সংগ্রাম এবং অ্যাডভেঞ্চার জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভিটা শুরু হয় আমেরিকার নানগেট নামের ছোট্ট একটি দ্বীপে। সেখানে হারমান ম্যানভিল নামের একজন লেখক উপস্থিত ছিলেন। তার উদ্দেশ্য ছিল অনেক বছর আগে ঘটে যাওয়া এক ভয়াবহ জাহাজডুবির গল্প শোনা। জাহাজটির নাম ছিল অ্যাক্সেস এবং এই দুর্ঘটনার একমাত্র জীবিত নাবিক থমাস নিকারসনের কাছ থেকেই ম্যালভিল এই কাহিনী শুনতে চান। ম্যালভিল দ্বীপের মাঝে থাকা থমাস নিকারসনের বাড়ির দরজায় পৌঁছে নক করেন। দরজা খুলে নিকারসনের স্ত্রী জানিয়ে দেন যে রাত 8টার পর কেউ তাদের বাড়িতে ঢুকতে পারে না। তখন ম্যালভিল তার কাছে একটি চিঠি দেখান। এই চিঠিতে তিনি কিছুদিন আগে নিকারসনকে একটি প্রস্তাব দিয়েছিলেন, পুরনো সেই ভয়াবহ জাহাজডুবির কাহিনী শোনানোর বিনিময়ে তাকে অর্থ প্রদান করবেন। চিঠি দেখে নিকারসনের স্ত্রী দরজা খুলে দেন। তবে থমাস নিকারসন প্রথমে এই কাহিনী শোনাতে রাজি হননি। ম্যালভিল অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু নিকারসন তাকে সোজা বেরিয়ে যেতে বলেন। একসময় ম্যালভিলও রাগান্বিত হয়ে চলে যেতে উদ্যত হলে নিকারসনের স্ত্রী তাকে থামিয়ে দেন। তিনি তার স্বামীকে বলেন, আমাদের এখন এই টাকাগুলো প্রয়োজন, তুমি ওকে সবই বলবে। এই কথার পর নিকারসন রাজি হয়ে ম্যালভিলকে তার কাহিনী শোনাতে শুরু করেন। গল্পটি 1820 সালের। সেই সময় তিমির চর্বি থেকে মূল্যবান তেল উৎপাদন করা হতো এবং মহাসাগরে তিমির শিকার ছিল খুবই প্রচলিত। অ্যাক্সেস নামের একটি জাহাজ সেই মিশনে পাড়ি দেয়। তবে এর নেতৃত্ব নিয়ে শুরু থেকেই জাহাজের ভিতরে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। জাহাজের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল ওয়েন চেসের, যিনি অভিজ্ঞ এবং দক্ষ, কিন্তু তার পরিবর্তে তরুণ এবং অনভিজ্ঞ জর্জ প্রলার্ডকে ক্যাপ্টেনে নিযুক্ত করা হয়। চেস প্রথমে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দিতে চেয়েছিলেন, তবে জাহাজের মালিক মিস্টার ম্যাসন তাকে একটি চুক্তি প্রস্তাব করেন। তিনি বলেন, আপনি যদি এই মিশন শেষ করেন তাহলে ভবিষ্যতে ক্যাপ্টেনের পদ আপনাকে দেওয়া হবে। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও চেস শেষ পর্যন্ত রাজি হন, কিন্তু এই ঘটনাটি তার মনে তিক্ততার জন্ম দেয়। বাড়ি ফিরে গিয়ে তিনি এই নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করতে থাকেন। চেসের স্ত্রী তার জন্য চিন্তিত ছিলেন, কারণ সমুদ্র যাত্রা এবং তিমির শিকার ছিল অত্যন্ত বিপজ্জনক। অনেকেই শিকারে গিয়ে আর ফিরতেন না, কিংবা ফিরলেও অনেক বছর পর। তাই তার স্ত্রী তাকে দ্রুত ফিরে আসার প্রতিশ্রুতি দিতে বলেন। বিদায়ের আগে তিনি চেসের গলায় একটি লকেট পরিয়ে দেন, যা তাদের ভালোবাসার প্রতীক। এরপর সমুদ্র যাত্রার জন্য প্রস্তুত হয় একটি ঐতিহাসিক পালতোলা জাহাজ। এই জাহাজে অংশগ্রহণ করেছিল একদল অভিজ্ঞ এবং নবীন ক্রু। তাদের মধ্যে ছিল মাত্র 14 বছরের এক তরুণ নিকারসন, যার সাথে ছিল তার বন্ধু গ্রাপস। নিকারসন এখানে এসেছিল একেবারে ছোট্ট সহকারী হিসেবে। জাহাজটির নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন প্রলার্ড, তবে তার সেকেন্ড ইন কমান্ড ছিলেন চেইস একজন দক্ষ এবং নির্ভীক ব্যক্তি, কিন্তু তার আর পোলার্ডের মধ্যে ছিল এক ধরনের অদৃশ্য উত্তেজনা। চেইস এই জাহাজের ক্যাপ্টেন হতে চেয়েছিল এবং পোলার্ড এটা জানতেন। তাই তাদের মধ্যে সম্পর্কের শীতলতা যাত্রার শুরু থেকে স্পষ্ট হয়ে উঠেছিল। যাত্রার প্রথমেই চেইস তার সাহসিকতার পরিচয় দেয়। ক্রুরা যখন একটি আটকে থাকা পাল খুলতে ব্যর্থ হচ্ছিল, তখন চেইস দ্রুত সেই জায়গায় পৌঁছে ছুরি দিয়ে রশি কেটে ফেলে। এতে পাল খুলে গিয়ে বাতাসে ফুলে ওঠে। চেইসের এই কাজ দেখে ক্রুরা মুগ্ধ হয়, এমনকি পোলার্ডও অবাক হয়ে যায়, যদিও তার ভেতরে একটি হিংসা দানা বাঁধে। পোলার্ড তার হিংসা প্রকাশ করে ডিনারের সময়। চেইসের বাবার কারাগারে যাওয়ার বিষয়টি তুলে ধরে তাকে অপমান করতে, কিন্তু চেইস শান্তভাবে প্রতিক্রিয়া জানিয়ে নিজের কাজে মন দেয়। এরপর সে তার দক্ষতার পরিচয় দিয়ে ক্রুদের কাজ ভাগ করে দেয়। এমন সময় নিকারসন অসুস্থ বোধ করলে চেইস তাকে নিয়ে যায় এবং মজা করতে করতে তাকে জাহাজ থেকে ঝুলিয়ে
জড়িয়ে ধরে। এটি সি সিকনেস কমানোর একটি পদ্ধতি হিসেবে দেখানো হলেও নিকারসন আরও অসুস্থ হয়ে পড়ে। পরে চেইস জানতে পারে যে নিকারসনের মা মারা গেছেন এবং তার বাবা নিখোঁজ। এই কথা শুনে চেইস কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। রাতের বেলায় যখন জাহাজের পাল সেট করা হচ্ছিল, পোলার্ড ঝড়ের আশঙ্কা উপেক্ষা করে জাহাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। চেইস তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারে ঝড় এড়ানোর জন্য গতি কমানো উচিত, কিন্তু পোলার্ড তার অহংকারে চেইসের পরামর্শ মানতে অস্বীকার করেন। ফলস্বরূপ জাহাজটি এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে। ঝড়ের প্রচণ্ড বাতাস আর ঢেউয়ের আঘাতে জাহাজ দিগ্ভ্রান্ত হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পোলার্ড বাধ্য হয়ে অতিরিক্ত পাল নামিয়ে গতি কমানোর আদেশ দেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বড় বড় ঢেউ এসে জাহাজকে প্রায় ডুবিয়ে দেয়। চেইস দ্রুত সিদ্ধান্ত নেয় এবং ক্রুদের দিয়ে পাল বন্ধ করিয়ে জাহাজের ভারসাম্য কিছুটা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত চেইসের বুদ্ধিমত্তা আর সাহসের কারণে সবাই ঝড় থেকে বেঁচে যায়। তবে পোলার্ড নিজের ভুল স্বীকার না করে উল্টো চেইসের উপর দোষ চাপায়। তিনি ঘোষণা দেন জাহাজ মেরামতের জন্য বন্দরে ফিরে গিয়ে চেইসকে চাকরি থেকে ইস্তফা দিতে হবে। কিন্তু চেইস ক্যাপ্টেনকে স্পষ্ট জানায় যে পুরো দলের বিপদের জন্য মূলত ক্যাপ্টেনের অহংকার দায়ী। এতে পোলার্ড রেগে গিয়ে বলে, তুমি কে আমাকে শেখানোর? তুমি তো শুধু এক কৃষকের ছেলে। চেইস শান্তভাবে উত্তর দেয়, ক্যাপ্টেন সমুদ্র থেকে খালি হাতে ফিরলে মালিকপক্ষ আমাদের ছাড়বে না। আমাদের রাগ ভুলে কাজটা শেষ করতে হবে। চেইসের যুক্তি পোলার্ড মেনে নেয় আর যাত্রা অব্যাহত রাখে। দক্ষিণ আটলান্টিকে তারা এক তিমির সন্ধান পায়। চেইসের নেতৃত্বে তিমি ধরার কাজ শুরু হয়। নৌকাগুলো তিমিটিকে ঘিরে বর্ষা ছুঁড়ে মেরে কাবু করে। তিমিকে টেনে এনে নির্মমভাবে হত্যা করা হয়। সেই যুগে তিমির শিকার ছিল অত্যন্ত নৃশংস, যা আজকের দিনে নিষিদ্ধ। তিমি শিকারের পর তারা সেটি টুকরো করে 47 ব্যারেল তেল সংগ্রহ করে। এরপর মাসের পর মাস তারা আর কোনো তিমি খুঁজে পায় না। শেষে প্রশান্ত মহাসাগরে পৌঁছেও একই দুর্ভাগ্যের শিকার হয়। এরপর তারা ইকুয়েডরে বিরতির সময় এক স্প্যানিশ ক্যাপ্টেন তাদের জানায় দূরে একটি জায়গায় অনেক তিমি আছে, তবে এক বিশাল তিমির আক্রমণে তার জাহাজ ধ্বংস হয়েছিল। পোলার্ড ও তার দল ঝুঁকি নিয়ে সেই পথে যাত্রা করে, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও ভয়াবহ এক ঘটনা। এরপর ক্যাপ্টেন পোলার্ড এবং ফার্স্ট অফিসার চেইসের নেতৃত্বে জাহাজটি গভীর সমুদ্রে পাড়ি জমিয়েছিল। তাদের লক্ষ্য ছিল স্প্যানিশ ক্যাপ্টেনের দেওয়া নির্দেশিত স্থানে পৌঁছে মিশন সম্পন্ন করা। যদিও সেই স্থানের বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই তারা অবগত ছিল, তবুও ঘরে ফেরার তীব্র ইচ্ছা তাদের এই ঝুঁকিপূর্ণ যাত্রায় উৎসাহিত করেছিল। জাহাজটি এতটাই গভীরে প্রবেশ করেছিল যে আগে কোনো নাবিক এমন জায়গায় পৌঁছায়নি। এর ফলে নাবিকদের মধ্যে এক অজানা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু ক্যাপ্টেন পোলার্ড এসব কথা উপেক্ষা করে এগিয়ে যান। কিছু দূর অগ্রসর হওয়ার পর তার স্প্যানিশ ক্যাপ্টেনের কথা সত্য প্রমাণিত হতে দেখল। বিশাল সমুদ্রের মাঝে অসংখ্য তিমির ঝাঁক তাদের সামনে হাজির হয়। নাবিকরা উল্লাসে ফেটে পড়ে। তারা তৎক্ষণাৎ হারপুন হাতে নিয়ে তিমির শিকারে নামলো। কিন্তু এরপরই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। হঠাৎ সমুদ্রের গভীর থেকে উঠে এলো এক বিশাল তিমি। সেই দানবীয় তিমি তার লেজ তুলে লাফিয়ে উঠল। তার শক্তিশালী আঘাতে একটি নৌকো উল্টে গেল। যদিও নাবিকরা কোনোভাবে নৌকাটি সোজা করে ফেলল, কিন্তু তিমিটি তাদের ছেড়ে যাওয়ার পাত্র নয়। তিমির আক্রমণে জাহাজটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। চেইস তার সমস্ত রাগ ও ক্ষোভ নিয়ে তিমিটির দিকে হারপুন ছুঁড়ে মারে, কিন্তু এই কাজেই যেন চেইস তার ভাগ্যের কাল ডেকে আনলো। তিমিটি আরও বেশি ক্রোধে জাহাজের উপর আঘাত করতে শুরু করলো, যার ফলে জাহাজটির সমস্ত কাঠামো ভেঙে পড়তে লাগলো। এক নাবিক পানিতে পড়ে নিখোঁজ হয়ে গেল। আরেকজন জাহাজের ভাঙা কাঠের নিচে চাপা পড়ে মারা গেল। জাহাজের এই অবস্থায় ক্যাপ্টেন পোলার্ড আর কোনো ঝুঁকি নিতে রাজি নন। তিনি দ্রুত জাহাজ ত্যাগের নির্দেশ দিলেন। নাবিকরা যে যা পারে সেই মতো খাবার ও পানীয় নিয়ে নৌকায় ওঠার প্রস্তুতি নিল। কিন্তু এর মধ্যেই ঘটল আরেক বিপত্তি। জাহাজের ভেতরে থাকা তিমির তেল থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। চেইস তখনও জাহাজে আটকা পড়েছিল। তার বাঁচার জন্য মরিয়া চেষ্টা দেখে নাবিকরা দূর থেকে তাকে ডাকতে থাকে। অনেক চেষ্টার পর চেইস জাহাজের এক পাশের কাঠ ভেঙে পানিতে লাফ দেয় এবং সাঁতার কেটে নৌকায় এসে ওঠে।
কিন্তু তাদের এই যাত্রা ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তাদের কাছে থাকা সামান্য খাবার আর পানীয় যোগান অপ্রতুল। ক্যাপ্টেন পোলার্ড সবাইকে খাবার ও পানির কঠোর বন্টন পদ্ধতি চালু করতে বাধ্য হন। এদিকে ক্রুদের মধ্যে হতাশা ও উত্তেজনা বাড়তে থাকে। এমনকি পোলার্ডের কাজিন কফিন ক্ষোভে চেইসের দিকে বন্দুক তাক করে তাকে অভিযুক্ত করতে শুরু করে। তবে পোলার্ড এবং অন্য নাবিকরা কোনোভাবে তাকে শান্ত করে। এরপর নৌকাগুলো যখন গভীর সমুদ্রের মাঝে আটকা পড়ে, তখন সমস্ত নাবিকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাদের ভাগ্যে কি আসলে বেঁচে থাকার কোনো সুযোগ আছে? চেইস তাদের মধ্যে একমাত্র ছিলেন যিনি একটু সাহস জোগানোর চেষ্টা করলেন। তিনি বললেন, যদি কোনো জাহাজ তাদের পাশ দিয়ে যায় তবে তারা নিশ্চয়ই উদ্ধার পাবে। এই আশা নিয়ে সবাই কিছুটা মনোবল ফিরে পেলেও তাদের সামনে যেন এক নতুন বিপদ অপেক্ষা করছিল। আকাশ জুড়ে সূর্য আগুনের গোলার মতো ঝলসে উঠেছিল, আর সমুদ্রের নীল জলে ভেসে বেড়াচ্ছিল এক ভয়ানক তিমি। প্রথমে কেউ বুঝতে পারেনি, কিন্তু আচমকা তিমিটি বোটগুলোর ওপর আক্রমণ শুরু করে। তার বিশাল শরীর এবং পাখনার প্রচণ্ড আঘাতে নৌকাগুলো দুলে উঠল। নাবিকরা নিজেদের স্থির রাখতে পারছিল না। এরই মধ্যে চেইসের বন্ধু ম্যাথিউ গুরুতর আহত হয়। চেইস তাকে পানি খাইয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ম্যাথিউ নিজের শক্তি দেখিয়ে জানান দেন যে তিনি ঠিক আছেন। সমুদ্রে তারা ছোট ছোট নৌকা নিয়ে কোনো এক দ্বীপের আশায় যাত্রা করছিল। খাবার আর পানি প্রায় ফুরিয়ে আসছিল। সবাই ক্ষুধার্ত ও ক্লান্ত। হঠাৎ দূরে একটি দ্বীপের চেহারা দেখা গেল। নতুন আশার আলোতে সবাই শক্তি ফিরে পেল এবং দ্রুত সেই দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকলো। কিন্তু চেইস পানির দিকে নজর দিয়ে বুঝতে পারে সেই তিমিটি তাদের পিছু ছাড়েনি। চেইস সবাইকে নৌকা থামাতে বললে নাবিকরা অবাক হয়ে যায়। ঠিক তখন ওই তিমিটি তার বিশাল পাখনা তুলে সমুদ্রের বুক চিরে সামনে আসে। এটি যেন প্রতিশোধের নেশায় তাদের ধ্বংস করতে বদ্ধপরিকর। কয়েক মুহূর্তের মধ্যে তিমিটি দুটি নৌকাকে ডুবিয়ে দেয়। ক্যাপ্টেন পোলার্ডের নৌকাটিও তার মাথার আঘাতে পুরোপুরি ভেঙে যায়। চেইস কোনো মতে তিমিটিকে আঘাত করে সরিয়ে দেয়। অবশেষে কিছুটা প্রাণ বাঁচিয়ে তারা দ্বীপে পৌঁছায়। দ্বীপে উঠতেই তারা নিজেদের বাঁচানোর জন্য যা পায় তাই খেতে শুরু করে। পাখির ডিম থেকে কাঁচা মাংস, সবই তাদের ক্ষুধার্ত শরীরের জ্বালা মেটানোর চেষ্টা করছিল। কিছুটা স্বাভাবিক হয়ে তারা আগুন জ্বালায় এবং নৌকাগুলোর মেরামত শুরু করে। ক্যাপ্টেন পোলার্ড অনুমান করেন এই দ্বীপটি ডুসি আইল্যান্ড। তাদের পরিকল্পনা ছিল এখানে থেকে কোনো জাহাজের জন্য অপেক্ষা করা। কিন্তু কিছুদিন পর একটি গুহায় মানুষের কঙ্কাল দেখতে পেয়ে তারা ভেঙে পড়ে। তারা বুঝতে পারে পূর্বে এখানেও কেউ আশ্রয় নিয়েছিল, কিন্তু সাহায্য না পেয়ে সবাই মারা গিয়েছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে ওঠে যে পোলার্ড এবং চেইস নিজেদের ভেদাভেদ ভুলে একসঙ্গে পরিকল্পনা করতে বাধ্য হয়। দ্বীপে থেকে তারা মারা যাওয়ার চেয়ে সমুদ্রে ফিরে যাওয়াই তাদের কাছে নিরাপদ মনে হয়, যদিও সবাই তাদের সঙ্গে যেতে রাজি হয়নি। চেইসের বন্ধু ম্যাথিউ এতটাই দুর্বল ছিল যে তিনি দ্বীপে থেকেই যেতে চান। চেইস তাকে প্রতিশ্রুতি দেয় জাহাজ খুঁজে পেলেই তাকে উদ্ধারের জন্য ফিরে আসবে। তারা আবারও সমুদ্রযাত্রা শুরু করে। কিন্তু একদিন সকালে চেইস দেখতে পান পোলার্ডের নৌকা আর তাদের সঙ্গে নেই। প্রবল চোতে নৌকাগুলো আলাদা হয়ে যায়। এর মধ্যে চেইসের নৌকার এক নাবিক মারা যায়। নাবিকেরা তাকে সমুদ্রে ভাসিয়ে দিতে চাইলেও চেইস একটি ভয়ানক সিদ্ধান্ত নেন। জীবন বাঁচানোর জন্য মনুষ্যত্বকেও বিসর্জন দিতে হয়। তাদের খাদ্যশস্য ফুরিয়ে যাওয়ার পর চেইস দলকে একটি অস্বাভাবিক সিদ্ধান্তের প্রস্তাব দেয়, মৃতদেহকে এই খাদ্য হিসেবে গ্রহণ করা। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে অন্য নাবিকরাও রাজি হয়। সবাই মিলে মৃতদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে, বাকি অংশ সেলাই করে সমুদ্রে ফেলে দেয়। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে তারা আরও কিছুদিন টিকে থাকার শক্তি পায়। এদিকে ক্যাপ্টেন পোলার্ডের বোটেও একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়। খাদ্যের অভাবে পোলার্ডের দলকেও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তবে পোলার্ডের বোটে সবাই তখনও জীবিত ছিল। সবাইকে বাঁচানোর জন্য তাদের মধ্যে একজনকে স্যাক্রিফাইস করতে হবে। এই সিদ্ধান্ত নিতে তারা লটারি করার সিদ্ধান্ত নেয়। অপ্রত্যাশিতভাবে লটারিতে পোলার্ডের নাম উঠে আসে। ক্যাপ্টেন হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি তার কাজিন কফিনের হাতে পিস্তল তুলে দেন এবং তাকে আদেশ দেন গুলি চালানোর জন্য। কিন্তু কফিন তার কাজিনকে হত্যা করতে অস্বীকৃতি জানায়।
কফিনের প্রস্তাবে আবারও লটারি করার কথা ওঠে। তবে পোলার্ড স্পষ্ট জানিয়ে দেন যে লটারির ফলাফলই কার্যকর হবে। অবশেষে কফিন নিজের জীবন স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। পিস্তল নিয়ে তিনি নিজেকে শেষ করে দেন। তারপর নাবিকরা কফিনের দেহকে কাটতে শুরু করে। এভাবে তারা নিজেদের ধৈর্য ও মানসিক শক্তি দিয়ে প্রায় ৭১ দিন পার করে। পরিস্থিতি চরমে পৌঁছানোর পর স্রোতের কারণে চেজ ও পোলার্ডের দল আবারও মুখোমুখি হয়। তবে এখানেই শেষ নয়। সেই বিশাল আকৃতির তিমিটি আবার তাদের নৌকার কাছে হাজির হয়। তিমির উপস্থিতি দেখে নাবিকরা আতঙ্কিত হয়ে পড়ে। তিমিটি দুই নৌকার মাঝখান দিয়ে সাঁতার কাটতে শুরু করে। যেই সুযোগ পেয়ে তিমিকে আঘাত করার জন্য প্রস্তুত হয়। তবে যখন তার চোখ তিমির চোখের দিকে পড়ে, চেজ যেন স্তব্ধ হয়ে যায়। সেই চোখ তাকে একটি অপরাধবোধে আচ্ছন্ন করে ফেলে। তিমিটিও অপ্রত্যাশিতভাবে কোনো হামলা না করে শান্তভাবে চলে যায়। এই অদ্ভুত ঘটনার পর চেজ আর পোলার্ড বুঝতে পারে প্রকৃতি যেন তাদের ক্ষমা করে দিয়েছে। এর কয়েকদিন পর স্রোতের ধাক্কায় তাদের নৌকাগুলো আবার আলাদা হয়ে যায়। সমুদ্রের ভয়াবহ অন্ধকারে ক্ষুধার্ত আর ক্লান্ত কিছু নাবিকদের দল লড়াই করছিল বেঁচে থাকার জন্য। তাদের মধ্যে অন্যতম ছিল চেজ এবং তরুণ নিকার্সন। কয়েক মাস ধরে তিমির আক্রমণে বিধ্বস্ত জাহাজ এক্সেসের জীবিত যাত্রীরা মরিয়া হয়ে জলের উপর ভাসমান ছিল। দিন গড়ানোর সাথে সাথে ক্ষুধা ও দুর্বলতা তাদের মানসিকভাবে গ্রাস করছিল। অবশেষে তাদের ভাগ্য বদলায় যখন একটি জাহাজ পোলার্ডের বোটকে খুঁজে পায়। উন্মাদ অবস্থায় উদ্ধার হওয়া পোলার্ড এবং তার সঙ্গীদের সেবা যত্ন করে ধীরে ধীরে সুস্থ করা হয়। অন্যদিকে চেইজের বোট তখনও সমুদ্রের ঢেউয়ে ভাসছিল। দূরে চিলির উপকূল দেখা গেলেও দুর্বল শরীরে এগোনোর সামান্য শক্তিও তাদের ছিল না। নিকার্সন উপকূল দেখে চেইজকে ডাকতে থাকে, কিন্তু চেইজ সম্পূর্ণ অচেতন। সেই দ্বীপের স্থানীয়রা তাদের উদ্ধার করে। চেইজ, পোলার্ড এবং অন্যদের যত্ন নিয়ে সুস্থ করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর তারা নতুন জাহাজে নানকেট ফিরে যায়। পরিবারের কাছে ফিরে এসে চেইজ যেন নতুন করে জীবন খুঁজে পায়। তার স্ত্রী, যার কোল জুড়ে তখন তাদের প্রথম সন্তান, চেইজকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তবে এই রোমাঞ্চকর যাত্রার পর তাদের স্বস্তি মেলেনি। অ্যাক্সেস ডোবার কারণ তদন্তের জন্য তাদের ডাকা হয়। পোলার্ডকে প্রস্তাব করা হয় সত্য গোপন রাখতে। তিমির আক্রমণের কথা জনসম্মুখে এলে তিমি শিকারের পুরো ব্যবসায় ধস নামবে। মালিকপক্ষের দাবি ছিল জাহাজটি ঝড়ের কবলে পড়ে ডুবেছে বলে ঘোষণা দিতে হবে। কিন্তু চেইজ এই প্রস্তাবে রাজি হয়নি। সে পোলার্ডকে বোঝায় সত্য কথা বলাই উচিত। তদন্তে পোলার্ড অবশেষে সত্য প্রকাশ করে। তিমির আক্রমণের জাহাজ ডুবেছে। তদন্ত শেষে পোলার্ড তিমির প্রতিশোধ নিতে সমুদ্রে ফিরে যায়। দুইবার জাহাজ ডুবার পর সে নাবিকদের পেশা ছেড়ে দেয়। অন্যদিকে চেইজ নিজের জীবনের দিশা খুঁজে পায়। সে একজন মার্চেন্ট ক্যাপ্টেন হয়ে নিজের স্বপ্ন পূরণ করে। তাদের এই লোমহর্ষক অভিজ্ঞতার গল্প এত বছর পর বৃদ্ধ নিকার্সনের মুখে শোনে মেলভিল নামের এই রাইটার। সেই গল্পই হয়ে ওঠে তার বিখ্যাত উপন্যাসের ভিত্তি। নিকার্সন বিদায় জানাতে গিয়ে বলে, তেলের নতুন উৎস আবিষ্কৃত হয়েছে, যার ফলে তিমি হত্যার প্রয়োজন নেই। নিকার্সনের এই অভিজ্ঞতা মানবজাতির এক নির্মম অধ্যায়ের সাক্ষী হয়ে থাকে। আর এখানেই এই মুভিটি শেষ হয়।